ইংরেজি পরীক্ষার অ্যাডজেক্টিভ নিয়ে কি খুব টেনশনে আছেন? আর কোনো চিন্তা নেই। আজকে আমরা অ্যাডজেক্টিভের সবচেয়ে জরুরি নিয়মগুলো একদম সহজ করে ধাপে ধাপে শিখব। কথা দিচ্ছি এরপর পরীক্ষার খাতায় আর কোনো ভুল হবে না। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা কি শিখব তার একটা প্ল্যান তো থাকা দরকার, তাই না? আমাদের রোডম্যাপটা কিন্তু একদম সহজ সরল। আমরা অ্যাডজেক্টিভের একেবারে বেসিক ধারণা থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে এমন কিছু অ্যাডভান্স নিয়ম দেখব যেগুলো পরীক্ষাতে প্রায় আমাদের সমস্যায় ফেলে দেয়। তো আর দেরি কেন, চলুন প্রথম ধাপেই যাওয়া যাক। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ। স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছেন, হেলথ ইজ মোর প্রেফারেবল টু ওয়েলথ, এখানে একটা খুব কমন কিন্তু মারাত্মক ভুল আছে। কি সেই ভুলটা একটু ভেবে রাখুন। আমরা এই আলোচনার একদম শেষে আবার এখানে ফিরে আসব আর দেখব আসল উত্তরটা কি। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, মানে একেবারে গোড়া থেকে। অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি, আর একটা বাক্যে এটা ঠিক কোথায় বসে? বিশ্বাস করুন, এই প্রথম ভিতটা যদি মজবুত হয়ে যায় তাহলে পরের নিয়মগুলো বোঝাটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। অ্যাডজেক্টিভ ব্যবহার করার প্রথম আর সবচেয়ে কমন উপায়টার নাম হলো অ্যাট্রিবিউটিভ ব্যবহার। ব্যাপারটা খুবই সোজা। যখন কোনো অ্যাডজেক্টিভ ঠিক তার নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ বলে। যেমন ধরুন, আ গুড বয় বা অ্যান অ্যাংরি পারসন। খেয়াল করে দেখুন, এখানে গুড আর অ্যাংরি শব্দ দুটো বয় আর পারসন মানে নাউনের ঠিক আগেই বসেছে। আর দ্বিতীয় নিয়মটা হলো প্রেডিকেটিভ ব্যবহার। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের আগে বসে না, বরং ভার্বের পরে বসে সাবজেক্টটা কেমন তা বোঝায়। যেমন, হি ইজ অ্যালোন অথবা দ্য বল ইজ রেড। দেখুন, এখানে অ্যালোন বা রেড শব্দ দুটো কিন্তু ভার্ব মানে এজের পরে বসেছে। তাহলে মূল পার্থক্যটা কোথায় বলুন তো? সোজা কথায়, অ্যাডজেক্টিভ কি নাউনের আগে বসছে নাকি ভার্বের পরে? এটাই হলো আসল কথা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কিছু অ্যাডজেক্টিভ আছে যারা না একদম একগুঁয়ে। তারা শুধু একভাবেই বসবে, অন্যভাবে বসতেই চায় না। আর পরীক্ষকরাও কিন্তু ঠিক এই ব্যতিক্রমগুলো দিয়ে প্রশ্ন করতে সবচেয়ে বেশি ভালোবাসেন। আচ্ছা, অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু সব অ্যাডজেক্টিভের কাজ কি একই? না, একদমই না। চলুন এবার দেখি অ্যাডজেক্টিভগুলোকে তাদের কাজ অনুযায়ী কয়টা ভাগে ভাগ করা যায়। দেখুন, পরীক্ষার জন্য বেশি গভীরে যাওয়ার দরকার নেই। মূলত এই তিনটা ভাগ মাথায় রাখলেই যথেষ্ট। প্রথমটা হলো প্রপার অ্যাডজেক্টিভ, যেটা কোনো প্রপার নাউন থেকে আসে, যেমন ধরুন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। দ্বিতীয়টা হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা কোনো কিছুর দোষ বা গুণ বোঝায়, যেমন অনেস্ট। আর ৩ নম্বরটা হলো কোয়ান্টিটেটিভ, যেটা দিয়ে পরিমাণ বা সংখ্যা বোঝানো হয়। খুবই সোজা। ওকে, এবার আমরা আসছি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশে, মানে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা ধরে নিতে পারেন। টপিকটা হলো অ্যাডজেক্টিভের কম্প্যারিজন বা তুলনা। চলুন দেখি কিভাবে একটা অ্যাডজেক্টিভকে বদলে দিয়ে দুই বা তার বেশি জিনিসের মধ্যে তুলনা করা হয়। অ্যাডজেক্টিভের তুলনা করার জন্য মূলত ৩টে ডিগ্রি বা ধাপ আছে। প্রথমটা হলো পজিটিভ, মানে অ্যাডজেক্টিভের একদম সাধারণ রূপ। যখন দুজনের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হয়ে যায় কম্প্যারেটিভ। আর যখন একটা পুরো গ্রুপের মধ্যে কাউকে সেরা বা সবচেয়ে খারাপ বলা হয় তখন সেটাকে বলে সুপারলেটিভ। প্রথম নিয়মটা খুবই সহজ। যে অ্যাডজেক্টিভগুলো একটু বড়, মানে উচ্চারণ করতে কয়েকটা ভাগ লাগে, যেমন বিউটিফুল, এই শব্দগুলোর ক্ষেত্রে নিয়মটা কি? কম্প্যারেটিভ করার সময় আগে মোর বসাতে হবে, আর সুপারলেটিভ করার সময় মোস্ট। যেমন মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। শুনলে না? আচ্ছা, বড় শব্দগুলোর নিয়ম তো দেখলাম। এবার ছোট অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে কি হবে? সাধারণত যে শব্দগুলো একবারে উচ্চারণ করা যায় সেগুলোর শেষে কম্প্যারেটিভের জন্য ইআর আর সুপারলেটিভের জন্য ইএসটি যোগ করে দিলেই কাজ শেষ। যেমন ধরুন, নোবেল থেকে নোবলার আর নোবলেস্ট। কিন্তু সব নিয়ম যদি এতই সোজা হতো তাহলে তো আর কথাই ছিল না, তাই না? ইংরেজিতে কিছু খুব জরুরি ব্যতিক্রম আছে, আর পরীক্ষকরা কিন্তু ঠিক এই জায়গাগুলো থেকেই প্রশ্ন করতে খুব ভালোবাসেন। তাই পরের স্লাইডের অ্যাডজেক্টিভগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই অ্যাডজেক্টিভগুলো হল নিয়মের বাইরের খেলোয়াড়, মানে এরা কোনো নিয়মই মানতে চায় না। তাই এদের নাম ইররেগুলার। ভালো করে খেয়াল করুন, গুড কিন্তু গুডার বা গুডেস্ট হচ্ছে না, বদলে গিয়ে হয়ে যাচ্ছে বেটার আর বেস্ট। ঠিক একইভাবে ব্যাড হয়ে যাচ্ছে ওয়ার্স আর ওয়ার্স্ট। এদের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, তাই এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, বেসিক আর ব্যতিক্রম তো হলো। এবার চলুন একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। এই নিয়মগুলো যারা জানে তারাই কিন্তু পরীক্ষায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে যায়। ভালো স্কোর আর দুর্দান্ত স্কোরের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়।
একদম শুরুতে যে প্রশ্নটা দিয়েছিলাম মনে আছে? এইবার সেটার উত্তর দেওয়ার পালা। প্রেফারেবল শব্দটার মধ্যেই কিন্তু একটা তুলনার ভাব লুকিয়ে আছে, মানে চেয়ে ভালো। তাই এর আগে আবার করে মোর লাগানোর কোনো দরকারই নেই। এটা একটা ভুল, যাকে বলে রিডান্ডেন্সি। আর আরেকটা জিনিস খেয়াল করুন, প্রেফারেবলের পর দ্যান বসে না, বসে টু। তাহলে সঠিক বাক্যটা হলো হেলথ ইজ প্রেফারেবল টু ওয়েলথ। এটা পরীক্ষার্থীদের জন্য একটা ক্লাসিক ফাঁদ। ভুলটা কি? ডাবল কম্প্যারেটিভ ব্যবহার করা, মানে মরও বলছেন আবার শব্দের শেষে ই আরও যোগ করছেন। যেমন মর হ্যাপিয়ার, এটা একদম ভুল। মনে রাখবেন, তুলনা করার জন্য যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে হবে, হয় মর না হয় ইয়ার, দুটো একসাথে কখনোই না। এই নিয়মটাও কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। কিছু ল্যাটিন শব্দ আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। এই শব্দগুলোর পর তুলনা করার সময় আমরা থ্যান ব্যবহার করতে পারি না, এদের পরে সবসময় টু বসে। যেমন আমরা বলি হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র থ্যান মি বললে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এই কথাটা কিন্তু খুব যুক্তিসঙ্গত, তাই না? ভাবুন তো, একটা জিনিস কি আরেকটা জিনিসের চেয়ে বেশি গোল বা বেশি চৌকো হতে পারে? পারে না। ঠিক তেমনি কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ইউনিক, পারফেক্ট, ইটার্নাল। এগুলোকে বলে অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ, মানে একটা জিনিস হয় ইউনিক না হয় নয়। মোর ইউনিক বা মোস্ট পারফেক্ট বলে আসলে কিছু হয় না, তাই এদের কোনো কম্প্যারেটিভ বা সুপারলেটিভ ফর্মও হয় না। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে তো অনেক কিছু শিখলাম, তাই না? চলুন, পরীক্ষার আগে যেভাবে ফাইনাল রিভিশন দিতে হয় ঠিক সেভাবে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। তারপর আমরা কয়েকটা প্র্যাকটিস প্রশ্ন সলভ করব। দেখা যাক আমরা পারি কি না। এই স্লাইডটাকে বলতে পারেন পরীক্ষার জন্য আমাদের ফাইনাল চিটশিট বা গোল্ডেন রুলস। একদম পয়েন্ট করে মনে রাখুন। অ্যাডজেক্টিভ কোথায় বসে, ছোট আর বড় শব্দের তুলনার নিয়মটা কি, গুড ব্যাডের মতো ব্যতিক্রমী শুদ্ধগুলো, মোর হ্যাপিয়ারের মতো ডাবল কম্প্যারেটিভের ফাঁদ, আর সিনিয়র জুনিয়রের পর টু ব্যবহার। এই কয়েকটা জিনিস মাথায় গেঁথে নিতে পারলেই পরীক্ষায় আর কেউ আপনাকে আটকাতে পারবে না। আচ্ছা, এবার পরীক্ষার পালা। প্রথম প্রশ্নটা দেখুন, আয়রন ইজ ড্যাশ অফ অল মেটালস, ব্র্যাকেটে আছে ইউজফুল। এখানে কি বসবে? চলুন একটু ভাবা যাক। এখানে তুলনাটা হচ্ছে অল মেটালস, মানে একটা বড় গ্রুপের সবার সাথে। আর ইউজফুল শব্দটা একটা লম্বা অ্যাডজেক্টিভ, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে? অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। তাই সঠিক উত্তর হল বি, দ্য মোস্ট ইউজফুল। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখা যাক। হি ইজ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য টু বয়েজ, ব্র্যাকেটে আছে গুড। এখানে কি হবে? ভালো করে খেয়াল করুন, এখানে বলা আছে অফ দ্য টু বয়েজ, মানে তুলনাটা হচ্ছে মাত্র দুজনের মধ্যে। আর দুজনের মধ্যে তুলনা হলে আমরা কি ব্যবহার করি? কম্প্যারেটিভ ফর্ম। তো গুডের কম্প্যারেটিভ কি? একদম ঠিক, বেটার। তাহলে সঠিক উত্তর হল এ, বেটার। তো আজকের এই আলোচনায় আমরা অ্যাডজেক্টিভের সেই নিয়মগুলোই শিখলাম যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি। আশা করি এটা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। কিন্তু দেখুন, ভাষা শেখাটা একটা বিশাল যাত্রার মতো, এর কোনো শেষ নেই। লেটার আর ল্যাটার বা ওল্ডার আর এল্ডারের মধ্যে কি পার্থক্য, এরকম আরও কত যে মজার আর সূক্ষ্ম বিষয় আছে। এগুলো যখন আপনি শিখবেন, তখন আপনার ভাষার উপর দখল আরও নিখুঁত হবে। তাই শেখাটা চালিয়ে যান।